এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন, তিনি এবার যুদ্ধ চান। নিজে বলেন, জামাত নেতাদের দিয়ে বলাচ্ছেন যে ভারত যদি আগ্রাসন দেখায় আমরা যুদ্ধে প্রস্তুত। কিন্তু ডাক্তার তাহের তিনি স্বপ্ন দেখছেন, রাত্রিবেলা শুয়ে বলছেন অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে, অনেকে কারা, এখানে একটা বড় প্রশ্ন, এই অনেকে কারা, কারা বলে নাম বলো, কিন্তু বলছে অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আমি বলছি দয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে, মানে ও চাইছে ভারত যাতে ঢুকে পড়ে, আগ্রাসন দেখায়। যারা জামাত করে তারা যে মুক্তিযোদ্ধা, এটা কে বলেছে? কে বলেছে জামায়াতেরা মুক্তিযোদ্ধা? 1971 সালে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানেন যে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল। এই লোকগুলো এখন বলছে ভারত আক্রমণ করলে আমরা যুদ্ধে যাব। কি বলছে? আর এই জামায়াত নেতা বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না, বরং সহযোগিতা করবে। তিনি বলেন কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, তাদের 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। 50 লক্ষ মানুষ, যুবক, মানুষ না যুবক। বুঝতে পারছেন কিভাবে ভারতকে ফাঁসানোর চক্রান্ত চলছে বাংলাদেশে? কিভাবে যুদ্ধ নিজেরাই করবে, নিজেরাই বলছে যুদ্ধ চাই, নিজেরাই বলছে সব কিছু হবে, কিন্তু টার্গেট কারা? টার্গেট ভারত। বাংলাদেশ এখন আগুনের পিণ্ডের মধ্যে রয়েছে এবং এই আগুনটা জ্বালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। গদিতে বসেই চীনে গিয়ে বলে এসেছিলেন 7 সিস্টার্স নাকি ল্যান্ডলক এবং বঙ্গোপসাগরের অভিভাবক ইনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেকে বঙ্গোপসাগরের অভিভাবক বলেছিলেন। আর আমাদের যে 7টি রাজ্য রয়েছে উত্তর পূর্বে, সেই 7টি রাজ্য নাকি ল্যান্ডলক, বাংলাদেশ নাকি ঘিরে রেখে দিয়েছে সেই 7টি রাজ্যকে। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন, তিনি এবার যুদ্ধ চান। নিজে বলেনি, জামাত নেতাদের দিয়ে বলাচ্ছেন যে ভারত যদি আগ্রাসন দেখায় আমরা যুদ্ধে প্রস্তুত। ভারত আগ্রাসন কবে দেখিয়েছে? নাকি উস্কানো? কোনটা? কি চায় ডক্টর মোহাম্মদ ইউনূস? বাংলাদেশটা তো শেষ করে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে দেখছেন কি অবস্থা, দিকে দিকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং সন্ত্রাসবাদী যারা মৌলবাদী বিশেষ করে তাদেরকে আশকারা দিচ্ছেন কে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নমস্কার, আমি নারায়ণ, শুরু করছি রণক্ষেত্র। আজকের বিষয় যুদ্ধ চায় বাংলাদেশ, এটাই খতিয়ে দেখব। আদৌ চায় বাংলাদেশ যুদ্ধ, নাকি একমাত্র অভিসন্ধি ডক্টর মোহাম্মদ ইউনূসের? প্রথমে যে খবরে নজর রাখবো, দৈনিক ইত্তেফাক লিখছে ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক নাকি যুদ্ধ করবে। কে বলেছে? আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সে কে? বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তারেক। এই লোকটা, পোস্টারে আরও ভালো করে ছবি দেওয়া আছে। এই তাহের কি বলছে? তাহের বলছে ভারতের বিরুদ্ধে নাকি 50 লাখ যুবক যুদ্ধ করবে। কবে? কি কারণে? কেন যুদ্ধ করতে যাবে? কিসের জন্য যুদ্ধ? আর যুদ্ধ বললে কি হয়ে যায় নাকি? ডক্টর তাহের বলেন অনেকে বলে জামায়াতে ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। ভারত কেন হামলা করবে? আচ্ছা, যখন শেখ হাসিনা ছিলেন তখন নয়, ভারতের সঙ্গে প্রীতি ছিল, সম্পর্ক ভালো ছিল, হয়তো ভারতীয়রা ঢুকে গেলেও সেখানে কিছু বলতো না, যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার চলছিল, ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হয়ে এসছেন এখন বাংলাদেশে। কই, ভারত তো আক্রমণ করছে না, ভারত তো কোনো রকম হামলা করছে না, তাহলে কেন হামলা করতে যাবে? কিন্তু ডক্টর তাহের
তিনি স্বপ্ন দেখছেন রাত্রিবেলা শুয়ে, বলছেন অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে, অনেকে কারা? এখানে একটা বড় প্রশ্ন, এই অনেকে কারা? কারা বলে? নাম বলো। কিন্তু বলছে অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আমি বলছি দয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে, মানে ও চাইছে ভারত যাতে ঢুকে পড়ে, আগ্রাসন দেখায়। কেন ঢুকতে যাবে? এটাই তো প্রশ্ন। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে। নিজেদের বদনাম ঘোচাতে এখন তারা স্বপ্ন দেখছে ভারত কবে আমাদের হামলা করবে। ভাবুন, ভাবলেও হাসি লাগে। 1971 সালে চাপানো হয়েছিল, বদনাম নাকি চাপানো হয়েছিল বাংলাদেশের ওপরে 1971 সালে। কার বক্তব্য? এই লোকটির। ইনি হচ্ছে নাকি জামায়াতে ইসলামের নায়েবে আমির, প্রাক্তন সাংসদ যাকে বলে আমাদের ভাষায়। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব। জামায়াত, যারা জামাত করে তারা যে মুক্তিযোদ্ধা, এটা কে বলেছে? কে বলেছে জামায়াতেরা মুক্তিযোদ্ধা? 1971 সালে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানেন যে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, তার কি ভূমিকা ছিল? সবই অজানা। কিন্তু যেহেতু তারা মুক্তিযোদ্ধা নয়, তাদের কোনো স্বীকৃতি নেই, সেই স্বীকৃতি তারা আদায় করবে কিভাবে? কিভাবে আদায় করবে? ভারত আক্রমণ করবে আমাদের, আচ্ছা তারপর আমরা তার জবাব দেব। আচ্ছা, ভারত যখন আক্রমণ করবে তখন তাদের এই বদনাম ঘুচবে যে তারা 1971 সালে, বদনাম কিসের? রাজাকারের বদনাম। তাদেরকে রাজাকার বলা হয়, তারা পাকিস্তানপন্থী ছিল। 1971 সালে যখন মুজিবুর রহমান বাংলাদেশের জন্য যুদ্ধ করছেন, তখন এদেরই পূর্বপুরুষরা রাজাকার ছিলেন, পাকিস্তানের হয়ে কথা বলতেন বাংলাদেশ তো পূর্ব পাকিস্তানি, বাংলা তো কি হয়েছে না বলে নেবো, উর্দুতে কথা বলে নেবো। এই লোকগুলো এখন বলছে ভারত আক্রমণ করলে আমরা যুদ্ধে যাব। কি বলছে? আর এই জামায়াত নেতা বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না, বরং সহযোগিতা করবে। এদের ধারণা 15 বছর হাসিনা যে সরকারে ছিল, সেই সরকারে নাকি ভারত সাহায্য তো করেইছে, এখনও করে। ভারত এখনও ফান্ডিং দেয় বাংলাদেশকে, আপনারাও জানেন, প্রত্যেকে জানে, বাংলাদেশও জানে, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন। তাহলে কেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? এসব কথা বলার মানে কি? কি মানে? তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা, তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। কি স্বপ্ন! মানে ভাবলেও হাসি লাগে। তিনি বলেন কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, তাদের 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। 50 লক্ষ মানুষ, যুবক, মানুষ না যুবক, মানে যাদের বয়স এখনো 30 পেরোয়নি, হ্যাঁ, এই ধরনের যুবক, তারা আসবে নাকি 50 লক্ষ যুবক আসবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। যারা উঠতি প্রজন্ম এই সময়ে, যাদের এই মুহূর্তে 15 থেকে 30-এর মধ্যে বয়স, তাদের জিজ্ঞাসা করুন না, বাংলাদেশের মধ্যে জিজ্ঞাসা করুন, তারা নিজেরা পস্তাচ্ছে এখন। যারা ছাত্র, যারা আন্দোলন করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে 5ই আগস্ট 2024, হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল দেশ থেকে, তারা আজকে পস্তাচ্ছে, তারা আজকে ডক্টর ইউনূসকে গালাগাল দিচ্ছে। আর তাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন এই তাহের মামাবাড়ির আবদার। আচ্ছা, তাদের এই বক্তব্যকে তারাই আবার বলছে কোনো অভিসন্ধি আছে। আমি দেখে নিচ্ছি, এটা বাংলাদেশেরই একটা সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, তারা একটা খবর করেছে। জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধ ঘোষণা মন্তব্যে যা বললেন রিজভী। এই রিজভী হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। বুঝতে পারছেন? বিএনপির নেতাই বলছে এই কথা, যে বাংলাদেশের ভাবমূর্তি নাকি বিশ্বের বাজারে নষ্ট হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস সে কথা মানেন না, তিনি মানেন না। কিন্তু রিজভী বলছেন, রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন। কি বলেন? এ সময় জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের যে ঘোষণা, তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন দলটির বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা তা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠছে। মানে মানুষের প্রশ্ন উঠছে মানুষের মধ্যে, সেই প্রশ্নটা তিনি ব্যাখ্যা করলেন রিজভী। নিশ্চয়ই এই জামাত নেতার
কোনো অভিসন্ধি আছে। জামায়াতকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। কি ষড়যন্ত্র দেখাচ্ছি। দ্য ট্রিবিউন লিখছে, বাংলাদেশ ইন্টারিম রিজিম ফেসেস গ্লোবাল ক্রিটিসিজম ওভার রাইটস ভায়োলেশনস। মানবাধিকার লঙ্ঘন। পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে আপনাদের দেখিয়েছি সেই এপিসোড। সেখানে চাকমা মারমা জনজাতির মহিলাদের বাচ্চা ক্লাস 8-7 এই তো 8ম শ্রেণীর ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে। সেই প্রতিবাদে মারমা চাকমারা যখন পথে নামে তাদের বিরুদ্ধে তখন বাংলাদেশ সেনাবাহিনী ওপেন ফায়ার করে, গুলি চালায়। 4 জন মারা গেছে, 3 থেকে 4 জন মারা গেছে, 40 জন আহত, হসপিটালে ভর্তি। কি অবস্থা, কি অবস্থা জ্বলছে এখন পার্বত্য চট্টগ্রামের রাস্তাঘাট, পাহাড়, বনাঞ্চল জ্বলছে, আগুনে জ্বলছে। আর সেই আগুন কে লাগিয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এইসব করার পরে কি হচ্ছে? এইসব করার পরে হচ্ছে গ্লোবাল ক্রিটিসিজম মিলছে। প্রশংসা তো মিলবে না, যেটা মিলছে সেটা হচ্ছে ক্রিটিসিজম। কি বলছে? The remarks came during a side event held on Friday at the 70th session of the UN Human Rights Council in Geneva. জেনেভাতে 60তম একটা অধিবেশন ছিল। সেই অধিবেশনে কারা উপস্থিত ছিলেন? দ্য প্যানেল ফিচার্স প্রফেসর মোহাম্মদ হাবিব মিলাদ, প্রেসিডেন্ট অফ দ্য গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স কানাডা থেকে, পাওলো কাসাকা, former member of the European Parliament and Executive Director of the South Asia Democratic Forum, বেলজিয়াম থেকে, সুহাস চাকমা, ডিরেক্টর অফ দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ, ইন্ডিয়া থেকে। আরও আছে নাটালিয়া সিনেভেয়া, তিনিও রয়েছেন পোল্যান্ড থেকে। ক্রিস ব্ল্যাকবার্ন রয়েছেন, ফাউন্ডিং এডিটর অফ ন্যারেটিভ 360, ইউকে থেকে। মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য ব্যক্তিরা সেই অধিবেশনে উপস্থিত ছিলেন এবং সেই অধিবেশনেই একটা ভিডিও প্লে করা হয়, একটা ক্লিপ, যে ক্লিপে তুলে ধরা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সুন্দর করে টাইমস অফ ইন্ডিয়া এখানে সে ভিডিওটা সাজিয়ে দিয়েছে লেখার মাধ্যমে, আপনাদের পড়ে শোনাই। অ্যাট দ্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল ইন জেনেভা, গ্লোবাল অ্যাক্টিভিস্টস and South Asian experts raised alarm over the dictatorial situation in Bangladesh under Mohammad Yunus interim government. টলমলো অবস্থা, বাংলাদেশ এখন আগুনের পিণ্ডের মধ্যে রয়েছে এবং এই আগুনটা জ্বালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি জেনে বুঝে জ্বালাচ্ছেন। তিনি জানেন যদি এই মুহূর্তে আরও একটা অস্থিরতা তৈরি করা যায় তাহলে ভোটটা আরও কিছুদিন পিছিয়ে দেওয়া যাবে। ভোট তিনি চান না, তিনি সারা জীবন বসে থাকতে চান এই একই চেয়ারে প্রধান উপদেষ্টা হয়ে। যতদিন পারেন বাংলাদেশের ক্ষমতা তিনি ভোগ করে যেতে চান এবং সাধারণ মানুষ মরুক, কোনো যায় আসে না, কোনো যায় আসে না। সেনাবাহিনীকে ব্যবহার করছে সাধারণ মানুষের বিরুদ্ধে। কি লিখছে? উইথ শেখ হাসিনা আউটস দে ওয়ান দ্য এসক্যালেটিং এক্সট্রিমিজম। যখন হাসিনা বেরিয়ে গেল দেশ থেকে তখনই শুরু হলো মৌলবাদীদের উৎপাত, আরও বেড়ে গেল, দাপিয়ে বেড়ালো, সব একের পর এক সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দিয়ে দিল। নাও তোমরা দাপিয়ে বেড়াও, এবার যা ইচ্ছা তাই করো, সাধারণ মানুষকে সংখ্যালঘুদের বেছে বেছে মারো, যা ইচ্ছা তাই করো। সেই ভিডিও কিন্তু উঠে এসছে এই ক্লিপের মাধ্যমে। হিউম্যান রাইটস অ্যাবিউজড অ্যান্ড এ ডেঞ্জারাস প্রক্সি ওয়ার টার্গেটিং ইন্ডিয়া। ভালো করে বুঝবেন এই জায়গাটা কি লিখেছে? ডেঞ্জারাস প্রক্সি ওয়ার টার্গেটিং ইন্ডিয়া। প্রক্সি ওয়ার চাইছে, একটা যুদ্ধের পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে। তৈরি করতে চাইলে কি হবে? লোককে বোঝাতে পারবে সাধারণ জনগণকে, দেখুন ইন্ডিয়া যুদ্ধে আসছে, আমাদের এখন যুদ্ধ করতে হবে, আপনারা না খেয়ে বসে থাকুন, মরে গেলে মরে যান, পেটে গামছা বেঁধে দিন, কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে ইন্ডিয়ার সঙ্গে, না যুদ্ধ করলে আমরা বেঁচে থাকতে পারবো না, বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। সাধারণ মানুষকে এই ধরনের ব্রেন ওয়াশ, যাকে বলে ব্রেন ওয়াশ করার জন্য এই ধরনের প্রক্সি ওয়ারের একটা টার্গেট করছে ইন্ডিয়ার সঙ্গে। সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এই ক্লিপটা কাদের, এই ভিডিওটা কাদের? বাংলাদেশ থেকেই তৈরি হয়েছে, কোনো ভারতীয় এই ভিডিও তৈরি করেনি।
ব্যারিস্টার নিঝুম মজুমদার cautioned that Bangladesh has become the battlefield, India is the target. বুঝতে পারছেন, বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে এবং টার্গেট কাদের করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে ভারতকে। আরও অনেক তো দেশ আছে, চীন রয়েছে, চীনকে যদিও বন্ধু বলে, চীন সেটা মানে না। ওটা শি জিনপিং, কে মোহাম্মদ ইউনুস, শি জিনপিংকে জিজ্ঞাসা করুন কে মোহাম্মদ ইউনুস। হয়তো যখন গেছিল হয়তো বলে এসেছিল, যখন আমাদের 7 সিস্টার্স ল্যান্ড লক, বঙ্গোপসাগরের অভিভাবক আমি, যখন বলে এসেছিল তখন ঠিক আছে, পরে ভুলে গেছে কে ইউনুস। ইউনুসকে ডোনাল্ড ট্রাম্পও চেনেন না। যাই হোক, সেটা পরের কথা। অ্যাকিউজিং ওয়েস্টার্ন পাওয়ার্স অফ ফুয়েলিং ইনস্ট্যাবিলিটি, রিপোর্টস হাইলাইটেড ওভার 2500 টর্চার কেসেস। কী কী হয়েছে আপনারা দেখুন, টোটাল ফিগার দিয়ে দিয়েছে। 2500টা হেনস্থার কেস হয়েছে। 30 মাইনরিটি কিলিংস, 30 জনেরও বেশি সংখ্যালঘুকে মারা হয়েছে, নিহত করা হয়েছে। অ্যান্ড 367 মব লিঞ্চিং, 637খানা মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে। দল বেঁধে একজন মানুষকে ধরে মারধর করা হয়েছে, মরে গেছে, মরে গেছে। কতদিনে হয়েছে এই ঘটনাগুলো? মাত্র 14 মাস। মাত্র 14 মাসে এতগুলো ঘটনা ঘটে গেছে। সেগুলো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছিল। কোথায়? UNHRC, মানে UN হিউম্যান রাইটস কাউন্সিল ইন জেনেভা। বুঝতে পারছেন, বুঝতে পারছেন কীভাবে ভারতকে ফাঁসানোর চক্রান্ত চলছে বাংলাদেশে? কীভাবে যুদ্ধ নিজেরাই করবে, নিজেরাই বলছে যুদ্ধ চাই, নিজেরাই বলছে সব কিছু হবে, কিন্তু টার্গেট কারা? টার্গেট ভারত, ইন্ডিয়া। জানে ইন্ডিয়াকে একটা খারাপ ভাবমূর্তি দিতে পারলে বাংলাদেশের মানুষের কাছে আমি আবার, এখন তো পাচ্ছে না পাত্তা, সাধারণ মানুষ তো একটা নিউজকে পাত্তা দিচ্ছেন না। কেনই বা দেবে? 14 মাসে কি করেছেন তিনি? এই তো দেখালাম আপনাদের 14 মাসে কি করেছে। এই যে ছবিটা দেখছেন, এটা আর একটা জলজান্ত উদাহরণ। এটা সাম্প্রতিক ছবি পার্বত্য চট্টগ্রামের। আগুনের পর আগুন, বাড়ির পর বাড়ি ধরিয়ে দেওয়া হয়েছে। কেন? তারা ধর্ষণের প্রতিবাদ করেছিলেন। কেন ধর্ষণ হবে একটা অষ্টম শ্রেণীর ছাত্রী? সেই প্রতিবাদ করায় এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবে ভারতের তরফে এর রিপ্লাই দেওয়া হয়েছে এবং এই আগুন জ্বালিয়ে বলা হয়েছে নাকি ভারতই এর পেছনে ষড়যন্ত্র করছে। আপনাদের আগেই দেখালাম কিভাবে তারা যুদ্ধ চাইছে এবং যুদ্ধ 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 করে দামামা বাজাচ্ছে এবং ভারতকে জড়িয়ে দিচ্ছে। ভারত হামলা করবে, তখন আমরা যুদ্ধ করব। কেন করবে ভারত হামলা, সেটাই তো বুঝতে পারছি না। রণদীপ জয়সওয়াল তিনি কি বলছেন? উড ডু ওয়েল টু ইন্ট্রোস্পেক্ট, ইন্ডিয়া রিভার্স বাংলাদেশ ওভার খাগড়াছড়ি আনরেস্ট ক্লেম, টার্মস ইট বেসলেস। ভিত্তিহীন। খাগড়াছড়িতে যেটা হয়েছে সেটা ভারতের কোনো মদত ছিল না। আপনি দেখুন তাকিয়ে, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ যারা সংখ্যালঘু, যারা বৌদ্ধ, যারা চাকমা, মারমা, তাদের হয়ে কথা বলুন, তাদের কি দাবি দাওয়া শুনুন, তাহলেই তো হয়ে যায়। কোথা থেকে পাচ্ছেন ভাই বাংলাদেশ ভারত আনরেস্ট করেছে? কোথা থেকে পাচ্ছেন? খাগড়াছড়িতে অশান্তি ছড়িয়েছে ভারতের ষড়যন্ত্র, কোথা থেকে পাচ্ছেন? ষড়যন্ত্র তাহলে পার করুন, সেই ব্লু প্রিন্ট দেখান, তাহলে তো মানবো, তাহলে তো মানবো। রণদীপ জয়সওয়াল ডিরেক্ট বলে দিয়েছেন, ইন্ডিয়া অন ফ্রাইডে স্ট্রংলি রিজেক্টেড অ্যাকিউজেশন বাই বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট দ্যাট নিউ দিল্লি ওয়াজ ইনভলভড ইন ফুয়েলিং দ্য রিসেন্ট ভায়োলেন্স ইন খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট অফ দ্য চিটাগং হিল ট্র্যাক্স, টার্নিং ইট ফলস অ্যান্ড বেসলেস। মিথ্যা এবং ভিত্তিহীন, কোনো মানে নেই। ভারত খাগড়াছড়িতে অশান্তি ছড়ানোর পেছনে কোনো রকমভাবে জড়িত নয়। ঘটনাটা আরও একবার বলি, আমাদের ভিডিও রয়েছে, আপনি কি দেখতে পারেন খাগড়াছড়ির সেই ভিডিও, যে ভিডিওতে আমরা পুরো রিপোর্ট তুলে ধরেছি, যেখানে পুরো ঘটনাটা আমরা দেখিয়েছি যেভাবে একটা অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই যে ছবিটা, তারপরে পরে এই ছবিটা আসে। ধর্ষণের পর কি হয়েছে? সাধারণ মানুষ ক্ষেপে গেছে, পুলিশে যখন অভিযোগ জানাতে গেছে পুলিশ অভিযোগ নেয়নি, তারপর সাধারণ মানুষ পথে নেমেছে সরকারের বিরুদ্ধে। এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে পথে নেমেছে। নামতে কি হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছে। তারা ওপেন গান ফায়ার করেছে।
সেই গুলিতে নিহত 4 জন, তার মধ্যে একজন প্রাক্তন সেনাবাহিনীও রয়েছে, বাংলাদেশেরই একজন প্রাক্তন সেনাবাহিনীও রয়েছে। কি লিখেছে? রেসপন্ডিং টু দ্য কোশ্চেন অন বাংলাদেশ হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম চৌধুরী, ওদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি এই গল্পটা সাজিয়েছিলেন যে খাগড়াছড়িতে যা যা হয়েছে নিজেদের দোষ তো ঢাকতে হবে, সেই কারণে তিনি গোটা দোষটা চাপিয়ে দিয়েছিলেন ভারতের ওপর। ভারত তো করিয়েছে, আমরা এইসবে নেই। কিন্তু তার পাল্টা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোকসপারসন রণধীর জয়সওয়াল তিনি কি লিখছেন? তিনি কি বলছেন? উই ক্যাটাগরিলি রিজেক্টেড দিস false and baseless allegations. The interim government of Bangladesh is unable to maintain law and order in Bangladesh and has a habit of routinely trying to shift the blame elsewhere. আইন শৃঙ্খলা সামলাতে ব্যর্থ, তাহলে কি করবে? তারা রুটিনলি চেষ্টা করে যাচ্ছে কিভাবে অন্যকে দোষ দেওয়া যায়, কিভাবে ভারতের ওপর দোষ চাপানো যায়, কিভাবে বাংলাদেশে আগুন জ্বলছে তার জন্য কাঠগড়ায় ভারতকে দাঁড় করিয়ে দেবো। আর এসব কিন্তু পাকিস্তানের মদতেই হচ্ছে। পাকিস্তানই কিন্তু শিখিয়ে দিয়েছে যে যা হবে সব ভারতের গায়ে চাপিয়ে দেবে, তারপর আমরা বুঝে নেব। কিন্তু মোহাম্মদ ডক্টর ইউনুস তো জানেন না যে পাকিস্তান, তার কথাও কেউ শুনছে না এখন বিশ্ববাজারে। পাকিস্তানকে আর কেউ পাত্তাই দিচ্ছে না। আরে যে এশিয়া কাপ চুরি করে নিয়ে চলে যায় তাকে কেন পাত্তা দেবে বিশ্ব? It would do well to introspect and conduct serious investigation into the action of local extremist community violence around and land grabs against the minority communities in the Chittagong hill tracts, Jaiswal said. সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, যারা সংখ্যালঘু রয়েছে, চাকমা, মারমা, এই ধরনের জনজাতি যারা রয়েছে, আদিবাসী যাদেরকে বলা হয়, তাদের তো ওটা নিজস্ব ভূমি। বহু যুগ ধরে তারা সেখানে রয়েছে, বহু যুগ ধরে, তখনও ইংরেজরাও আসেনি। আর আজকে তাদের উপরই অত্যাচার নামাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেই দোষটা চাপানো হচ্ছে ভারতের ওপরে। কি করবে? শুধু শান্ত হয়ে বসে থাকলে মানুষ তো আর পাত্তা দেবে না, কোথাও পাত্তা পাচ্ছে না, না চীনে, না আমেরিকায়, কোথাও না। পাকিস্তানও এখন বলছে ভারতকে যত রকমভাবে ব্লেম করতে পারবে, ভারতকে নিচুভাবে দেখাও, ওর দিকে আঙুল দেখাও, খাগড়াছড়িতে যা হচ্ছে তার জন্য ভারতকে দোষ করে দাও, দোষারোপ দিয়ে দাও। এসব যদি করো তাহলে ঠিক আছে, আমরা কিছু সাহায্য করতে পারি, যে কারণে বাংলাদেশ এইসব করে বেড়াচ্ছে। কিন্তু তারা তো জানে না যে এইসব করে কোনো লাভ নেই। রাষ্ট্রসংঘে নিন্দে হচ্ছে এবং তোমার এলাকার বাসিন্দারা, বাংলাদেশের যারা বাংলাদেশবাসী, তারা গিয়ে নিন্দে করছে। গোটা বিশ্বের স্বনামধন্য ব্যক্তিত্ব তারা এসে নিন্দা করছে বাংলাদেশের এই ইন্টারিম সরকারের। তাদের এখন নতুন অস্ত্র কি? যুদ্ধ। যদি একটা যুদ্ধ হয়, হেরে তো যাবে, দুদিনে যুদ্ধ শেষ হয়ে যাবে। প্রথম কথা, যুদ্ধ হবেই না, ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবেই না। কেন করতে যাবে? কি কারণে করতে যাবে? কোনো কারণই নেই। তো যদি যুদ্ধ হয়, যদি এরা আগ বাড়িয়ে এসে হামলা করতে চায়, ভারত প্রতিরক্ষা করবে, কিন্তু সেই প্রতিরক্ষাতেই মাত্র দুদিনে খতম হয়ে যাবে বাংলাদেশ। আপনাদের আগের এপিসোডেই জানিয়েছি, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমাদের উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন যদি এর বেশি বাড়াবাড়ি পাকিস্তান করে তাহলে মানচিত্র থেকেই মুছে যাবে পাকিস্তান। তাহলে বাংলাদেশেরও ডক্টর মোহাম্মদ ইউনুসেরও জেনে রাখা ভালো যে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। এই এশিয়ায় ভারত একটা মস্ত বড় দেশ এবং গণতন্ত্রের এক নম্বর প্রতীক। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা আপনারা তো দেখেইছেন। সেখানে দাঁড়িয়ে যে এই জেনজি, এই যে ছাত্র জনতার আন্দোলন, এই ধরনের একটা আন্দোলন যদি ভারতে করিয়ে দেওয়া যায়, সেই সমস্ত পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে পাকিস্তান, বাংলাদেশ মিলে। এক তো এইটা করছে, অন্যদিকে তারা যুদ্ধ রব তুলেছে, যাতে একটা যুদ্ধ হয় খুব ভালো হবে, তাহলে আমি সাধারণ মানুষকে আরও কিছুদিন বসিয়ে রাখতে পারবো, ভোট পিছিয়ে যাবে, চলুক, এইভাবেই সরকার চলবে, আমি ভালো থাকবো, আমি পয়সা নিয়ে ঘুরে বেড়াবো, বিদেশে যাব, প্রতিনিধিদের নিয়ে এইসব করে বেড়াবো।
কিন্তু এইভাবে আর কতদিন? চোখ তো খুলে গেছে বাংলাদেশবাসীর, আপনার আর সময় বেশি দিন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জেনে রাখুন, ভোট যেদিন করাবেন সেদিনই আপনার শেষ দিন, এবং সেই দিনটার জন্য আপনি প্রহর গুনুন। আপাতত এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থাকে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।